নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। ওই যে রবীন্দ্রনাথের সেই গান আছে, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা আর সফল হলো কার। তো আজকের দিনটা সত্যি সত্যি একটা নতুন সূর্য ওঠার দিন। আজকে আপনাদের বলে দিতে হবে না, আপনারা সকলেই জানেন, আলাদা করে বলবো না। সেটা হচ্ছে আজকে ভারতের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। আজকের দিনে আমরা ব্রিটিশ শাসনের থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতা পেয়েছিলাম, সে স্বাধীনতাকে আমরা কতদূর পর্যন্ত বহন করে নিয়ে যেতে পারছি, মানে স্বাধীনতা তো পেলেই হলো না, তাকে তো বয়ে নিয়ে যাবার জন্য নিজের কাঁধকে শক্ত করতে হয়। সেইটে আমি এখনো জানি না, কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক, এই কথাটা বলবো। তার বাইরে আরো দুজন মানুষের জন্মদিন আজকে, যে দুজন মানুষের সঙ্গে কিন্তু এই স্বাধীনতার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি সেই কথায় আসব আজকের দিনটা সম্পর্কে বলতে গিয়ে। বলি আপনাদের, আজকে স্মার্ত পণ্ডিত প্রবর নিত্যানন্দ স্মৃতিতীর্থের তিরোভাব তিথি। আজকে ঋষি অরবিন্দ বা অরবিন্দ ঘোষ, তার জন্মদিন। তার জন্মদিন হচ্ছে 1872 খ্রিস্টাব্দের এই 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। অরবিন্দের একটা আশ্চর্য জীবন, আপনারা সকলেই জানেন, তবু আমার বলতে ইচ্ছে করছে আজকের সকালবেলায় যে আশ্চর্য একটা জীবন। মানে বাবা কৃষ্ণধন ঘোষ, তিনি একেবারে যাকে বলে বাঙালি সাহেব ছিলেন, এবং বাঙালি সাহেব হিসেবেই অরবিন্দকে তৈরি করবার জন্য তিনি কেমব্রিজে পাঠিয়েছিলেন। সেখানে পড়াশোনা করেছেন অরবিন্দ। ফিরে এসে এই মানুষটি বিপ্লবী দলের সঙ্গে যুক্ত হয়ে গেলেন, এবং সেই বিপ্লবটা হচ্ছে, আমি সন্ত্রাসবাদী শব্দটা ব্যবহার করতে চাই না, এটা সন্ত্রাস নয়, কিন্তু নিশ্চয়ই রক্তপাতের মধ্যে দিয়ে স্বাধীনতা আসবে, বোমা বন্দুকগুলির মধ্যে দিয়ে স্বাধীনতা আসবে, এইটা বিশ্বাস করতেন। যুগান্তর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং মানিকতলা বোমার মামলা ইত্যাদি ইত্যাদি আপনারা সকলেই জানেন। যখন উনি জেলে, সেই সময় ওর একটা আশ্চর্য উপলব্ধি হয়, এবং সেটার কথা উনি বলেছেন যে উনি সর্বত্র যেন ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, জেলখানার মধ্যে সর্বত্র ঈশ্বরকে দেখতে পাচ্ছেন। তারপরে জেল থেকে ছাড়া পান, ছাড়া পেয়ে চিত্তরঞ্জন দাস লড়াই করে মুক্ত করেন যাদের, তাদের মধ্যে অরবিন্দ ঘোষ রয়েছেন, এবং তারপরে উনি পন্ডিচেরি চলে যান, সেখানে গিয়ে আশ্রম তৈরি করে সেখানে বাকি জীবনটা কাটান, এবং একেবারেই একটা আধ্যাত্মিক জীবন। তার দুটি লেখার কথা বলতে ইচ্ছে করছে, মনে পড়ছে। একটা হচ্ছে দ্য লাইফ ডিভাইন, যেখানে তিনি তার অধ্যাত্ম জীবনের কথা বলেছেন, আর সাবিত্রী বলে একটি ইংরেজি মহাকাব্য, সে একটা অসাধারণ কাব্য। তো এই মানুষটির আজকে জন্মদিন। আর জন্মদিন একজন কিশোরের, আমরা এই কদিন আগেই বিপ্লবী ক্ষুদিরামের কথা বলেছি। বিপ্লবী ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গাইতে গাইতে চলে গেছেন। এই মানুষটি কবিতার মধ্যে দিয়ে সেই স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছেন। তার নাম সুকান্ত ভট্টাচার্য। এই সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন আজকে। সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছিল 1926 খ্রিস্টাব্দে এই 15ই আগস্ট তারিখে। খুব কম বয়সে, 21 বছর বয়সে টিবি হয়।
টিবিতে মারা যান। কম বয়সে খুব দরিদ্র পরিবারে বড় হয়ে উঠেছেন, আর যে সময়টায় বড় হয়ে উঠছেন সেই সময়টা মানে 26 ধরুন, 40, 42 ভারত ছাড়ো আন্দোলন, তারপরে দাঙ্গা, যুদ্ধ, এই সমস্তটা সুকান্ত দেখেছেন এবং তার প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে ভেতর দিয়ে। এবং সেই প্রতিক্রিয়াটা কিন্তু কিরকম কথা, মানে আমরা তো ছোটবেলায় পাগলের মতো পড়তাম সুকান্ত, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, হে মহামানব আরে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে হানো, পদলালিত্য ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এইরকম সব কবিতা লিখে গেছেন সুকান্ত। কিশোর কবি বলা হয় তাকে, কিন্তু এই কদিন আগে জানেন একটা আলোচনা সভায় গিয়েছিলাম, তো সেখানে সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক হিমবন্ত বন্দ্যোপাধ্যায় তিনি একটা খুব চমৎকার কথা বলেন, আগে কখনো মনে আসেনি, যে খুব বড় বড় যে সমস্ত কবি তারা সুকান্ত যে বয়সে এই ধরনের কবিতা লিখছেন সেই বয়সে কি ধরনের কবিতা লিখেছেন পাশাপাশি রাখুন, তাহলে বুঝতে পারবেন সুকান্তর ক্ষমতাটা কত ছিল, তার প্রতিভার জোরটা কত ছিল। তো যাই হোক, সুকান্তকে নিয়ে আলোচনা করবার আজকে অবকাশ নেই, যেমন অরবিন্দ ঘোষকে নিয়ে আলোচনা করবার আজকে অবকাশ নেই। আজকে স্বাধীনতা দিবস, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা একটু সরিয়ে রেখে, আজকের দিনটার মতো সরিয়ে রেখে, একজন শ্রোতা অনুরোধও করেছেন তাই, আমরা এই 15ই আগস্টের কথা মনে রেখে কয়েকজন নারীর কথা বলবো। এরা সকলেই বাঙালি তা নয়, কিন্তু কয়েকজন নারী যারা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ফিরে আসছি। মাতরম বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম। নারী স্বাধীনতা সংগ্রামী, প্রথমেই যার কথা বলবো তার নাম আপনারা জানেন কিনা আমি জানি না, তার নাম হচ্ছে মোহাম্মদী খানম। নামটা একেবারেই চেনা নয় তো? আচ্ছা, আমি যদি বলি হজরত মহল, আমি খুব নিশ্চিত নই আপনাদের মধ্যে যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তারা এই নামটার সঙ্গেও খুব পরিচিত কিনা। কিন্তু আমি যদি এক্ষুনি বলি, আচ্ছা বলুন তো ওয়াজিদ আলী শাহকে চেনেন? আপনারা সকলেই বলবেন হ্যাঁ নিশ্চয়ই, অওধের নবাব ছিলেন, ব্রিটিশরা তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছিল, তিনি কলকাতায় চলে এসেছিলেন, এই কলকাতায় এসে তিনি বসবাস করতেন ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা অনেকেই তো জানি। অওধের নবাব, সেই বিখ্যাত গান, তিনি খুব সঙ্গীত প্রিয় মানুষ ছিলেন, তার দরবারে সঙ্গীতের আসর বসত। আর তাছাড়া আমরা সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি তো দেখেছি অনেকে, যদি প্রেমচাঁদের মূল যে গল্পটা সেটা নাও পড়ে থাকি। হজরত মহল হচ্ছেন এই আওধের নবাব ওয়াজিদ আলী শাহর স্ত্রী। হজরত মহল আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যারা নবাবের স্ত্রী হন তাদের একটা অন্য নামকরণ করা হয়, মোহাম্মদী খানম থেকে তিনি হজরত মহল হয়ে গেলেন। হজরত কথাটার মানে হচ্ছে খুবই সম্মাননীয়, খুবই শ্রদ্ধার, এবং মহল মানে হচ্ছে মহিষী বলতে পারেন, রানী বলতে পারেন। তো তিনি একজন অত্যন্ত সম্মাননীয় রানী হজরত মহল, কিন্তু শুধু রানী হিসেবে না, আমি বলবো তিনি সম্মাননীয় একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে। সে কবেকার কথা,
ব্রিটিশরা আওধের নবাব ওয়াজিদ আলী শাহকে রাজ্য থেকে তাড়িয়ে দিল, সেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দের ঘটনা। ওয়াজিদ আলী শাহর সেই গান, জব ছোড় চলে লখনৌ নগরী। হযরত মহল কিন্তু গেলেন না, হযরত মহল এই আওধে থেকে গেলেন। এবং শুধু থেকে গেলেন না, আপনি ভেবে দেখুন 1856 খ্রিস্টাব্দের একজন মুসলমান নারী, তিনি কিন্তু এক নবাবের বেগম, তিনি তার ছেলেকে সিংহাসনে বসালেন এবং বসিয়ে তিনি নিজে রাজ্য পরিচালনা করতে লাগলেন। ছেলে, বাচ্চা ছেলে, হযরত মহল রাজ্য পরিচালনা করছেন। শুধু রাজ্য পরিচালনা করছেন নয়, তিনি সৈন্যবাহিনীকে সংগঠিত করছেন, তিনি প্রজাদের সংগঠিত করছেন, তিনি তাদের মা হয়ে উঠছেন এবং ব্রিটিশদের সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করছেন। এর মধ্যে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়ে গেছে। সিপাহী বিদ্রোহের ফলে নানান জায়গায় আগুন জ্বলে উঠেছে, আপনারা অনেকেই কথাই জানেন, এবং নারীদের মধ্যে লক্ষ্মীবাইয়ের কথা জানেন আপনারা। তুলনায় আমরা হয়তো হযরত মহলের কথা কম জানি। তো সেই হযরত মহল ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করলেন, করে শেষ পর্যন্ত হেরে গেলেন। হেরে গিয়ে কি তিনি আত্মসমর্পণ করলেন? না, তিনি তার ছেলেকে নিয়ে নেপালে পালিয়ে গেলেন এবং বাকি জীবনটা তিনি ওই নেপালেই কাটালেন। নেপালে শেষ বয়সটা, এবং নেপালে কিন্তু তার অনেকগুলো, তার যে তাকে নিয়ে নানান রকমের সমস্ত সৌধ, স্মারক ইত্যাদি ইত্যাদি নানান রকম সমস্ত রয়েছে। এই একজন মহিলা, তখনকার দিনের পর্দানসীন হয়ে থাকার কথা যে মুসলমান মহিলা, আমি আবারও মনে করিয়ে দিই আপনাদের, 19 শতকের মধ্যপর্বের একজন মুসলমান মহিলা, রাজঅন্তঃপুরের, নবাবের অন্তঃপুরের, সেই মানুষটি এইরকম করে লড়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তাকে প্রণাম করতে হবে না আমাদের? শুনলেন হযরত মহলের কথা। এইবার আর একজনের কথা বলবো, তিনি আমাদের এই বাংলার, তার কথা আপনারা অনেকে জানেন, তার নাম পরে বলবো। আপাতত বলবো তাকে সবাই কি বলে ডাকতো। তাকে সবাই বলতো গান্ধী বুড়ি। গান্ধী বুড়ি কে? গান্ধী বুড়ি বললে কারুর মুখ মনে পড়ছে? কোন বৃদ্ধার? ফিরে আসছে। নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা বলতে বসেছি আপনাদের। হযরত মহলের পরে এবার যার কথা বলবো, হযরত মহল ছিলেন 19 শতকের মধ্যপর্বের একজন নারী, যিনি প্রমাণ করে দিয়েছিলেন যে শুধু পুরুষ নয়, মেয়েরাও অন্তঃপুরের বাইরে বেরিয়ে এসে তাদের নিজেদের যে সম্মান, নিজেদের যে অধিকার, তার দেশের যে অধিকার, সেই অধিকার বজায় রাখবার জন্য লড়াই করতে পারে। এবারে যার কথা বলবো, যার নাম বলছিলাম আপনাদের, যে গান্ধী বুড়ি, এই গান্ধী বুড়ির নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা। আপনারা সকলেই জানেন মেদিনীপুরের মাটি হচ্ছে যাকে বলে দুর্জয় ঘাঁটি আর কি। মানে মেদিনীপুর যে কত বিপ্লবীর জন্ম দিয়েছে, কত বিপ্লবীর জন্ম দিয়েছে, তার সীমা সংখ্যা নেই। তো সেই যে মাতঙ্গিনী হাজরা, কম বয়সে বিয়ে হয়েছিল, যেরকম বিয়ে হয়, স্বামীর চেয়ে বয়সে অনেক ছোট, স্বামী ত্রিলোচন হাজরা। তো তিনি বেশি বয়স হয়েছিল, ত্রিলোচন হাজরা মারা গেলেন, এবার মাতঙ্গিনী বিধবা হলেন। একজন বিধবা মানুষ, তেমন আত্মীয় স্বজন যে খুব নিয়ে তাদের মধ্যে সংসারের মধ্যে জড়িয়ে টড়িয়ে
আছেন সেই রকম কিছুও নয়, মোটামুটি একা থাকেন, সংসারের কাজকর্ম করেন, বিধবার জীবন, কৃচ্ছ্রতা সাধনের জীবন। আমি জানি না, আমার এরকম একটা কল্পনা করতে ইচ্ছে করে যে এই যে কৃচ্ছ্রতা সাধনের যে জীবন, এই জীবনের সূত্র ধরেই হয়তো গান্ধীজি তাকে আকর্ষণ করে থাকতে পারেন, কেননা গান্ধীজির জীবনটাও খানিকটা কৃচ্ছ্রতা সাধনেরই জীবন, বা গান্ধীজির যে আদর্শ সেই আদর্শটাও তাই। খুব সিম্পল লিভিং বলতে যেটা বোঝায়, খুব সহজ সরলভাবে বেঁচে থাকা এবং একটা গভীর ভাবনার দিকে যাওয়া, এই রকমের একটা জীবন তো গান্ধীজির, এবং তার যে মতাদর্শ, জীবনযাপনের যে আদর্শ, সবরমতী আশ্রমের যে আদর্শ। তো মাতঙ্গিনী হাজরা এই গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হলেন, এবং শুধু অনুপ্রাণিত হলেন না, তিনি অন্য অনেককে অনুপ্রাণিত করতে লাগলেন। চরকা কাটতেন, খদ্দরের জামা কাপড় পরতেন, মানে খদ্দরের কাপড় পরতেন, এইরকম একটা জীবন। এর মধ্যে একটা ডাক এলো 1942 খ্রিস্টাব্দে, ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন গোটা ভারত জুড়ে, নেতাদের সব জেলে পুরে দেওয়া হয়েছে, গোটা ভারত জুড়ে একটা বিশাল জনজাগরণ, এবং মেদিনীপুর তো বিপ্লবীদের জায়গা, সেখানেও ছড়িয়ে পড়ছে ভারত ছাড়ো আন্দোলন। প্রবল আন্দোলন শুরু হয়েছে এবং প্রবলভাবে তা দমন করা হচ্ছে। মাতঙ্গিনী হাজরার যেখানে বাড়ি তমলুক, সেইখানেও আন্দোলন শুরু হয়ে গেছে। তারা মিছিল বেরিয়েছে, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো। আর এই যে মিছিলটা চলেছে, এই মিছিলের একেবারে সামনে হাতে পতাকা নিয়ে এগিয়ে চলেছেন মাতঙ্গিনী হাজরা। বন্দে মাতরম, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত, এই করতে 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 এগিয়ে চলেছেন। সামনে ব্রিটিশ সৈন্যরা, ব্রিটিশ সৈন্য আর কি, আমাদের দেশের সৈন্যরাই যারা ব্রিটিশের সৈন্যবাহিনীতে ছিল, তারা পথরোধ করে দাঁড়িয়েছে, হল্ট, ইংরেজ ভারত ছাড়ো, হল্ট, ইংরেজ ভারত ছাড়ো, বন্দে মাতরম, ফায়ার। প্রথম গুলিটা লাগলো মাতঙ্গিনীর বুকে, ইংরেজ ভারত ছাড়ো, ফায়ার। দ্বিতীয় গুলিটা লাগলো, বন্দে মাতরম, ফায়ার। তৃতীয় গুলিটা লাগলো, মাতঙ্গিনী পড়ে গেলেন। পতাকাটাকে পড়তে দিলে চলবে না, পতাকাটাকে ধরে থাকতে হবে। মাতঙ্গিনী হাজরা এই নামটা বললে এই ছবিটাই মনের মধ্যে জেগে ওঠে। একজন বৃদ্ধা, খুব একটা লেখাপড়া শেখবার সুযোগ পেয়েছেন এমনটা না, তিনি লড়াই করছেন, ব্রিটিশের গুলি বুক পেতে নিচ্ছেন, পতাকাটাকে মাটিতে পড়তে দিচ্ছেন না। আজকের দিনে তাকে প্রণাম করি। আরো একজনের কথা বলবার জন্য ফিরে আসছি। মাতঙ্গিনী হাজরার কথা শোনালাম আপনাদের, পতাকা ধরে থাকার কথা। এই পতাকা ধরে থাকার কথার সূত্র ধরে মনে পড়ে গেল আর একজনের কথা। মাতঙ্গিনী হাজরা এই বাংলার লোক, যার কথা বলছি তিনি হচ্ছেন আসামের মানুষ। তার নাম কনকলতা বড়ুয়া। আমরা ক্ষুদিরামের কথা জানি, কম বয়সে ফাঁসির মঞ্চে উঠে ফাঁসি গিয়েছিলেন, এবং প্রত্যক্ষদর্শী যে তার হয়ে যিনি আদালতে বলেছিলেন, তিনি বলছেন যে ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখে বোঝা যাচ্ছে না
যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে না তিনি পুলিশকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন, এবং হাসি মুখে একেবারে ছোট্ট ছেলে, কনকলতার বয়সও 17 বছর, ওই 42-এর আন্দোলন, আসামের গোহপুর বলে একটা জায়গা রয়েছে, সেই গোহপুরে এই 42-এর যে আন্দোলন সেই আন্দোলন সংগঠিত হয়েছে, এবং সেখানে ওই একই গল্প, মিছিল চলেছে যে ব্রিটিশদের যে সমস্ত নিয়ম কানুন, ব্রিটিশদের যে সমস্ত প্রতীক, সেইগুলো আমরা মানব না, তাই নিয়ে মিছিল চলেছে। পুলিশ এসেছে, 17 বছরের একটা মেয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে, যাচ্ছে, মিছিল করে যাচ্ছে, হাতে পতাকা, পুলিশ গুলি করেছে, মেয়েটা পড়ে যাচ্ছে। মাতঙ্গিনী হাজরার গল্পের সঙ্গে এর তফাৎটা হচ্ছে এই যে মেয়েটা পড়ে যাচ্ছে, পতাকাটা নেমে যাচ্ছে, আরেকজন দৌড়ে এসে সেই পতাকাটা তুলে ধরল। মাতঙ্গিনী হাজরার ক্ষেত্রে যেটা, তিনি নিজে পতাকাকে নামতে দেননি, এখানে আরেকজন তিনি এসে ওই পতাকাটা তুলে নিলেন রিলে রেসের মতন করে, যে তোমার কাজ শেষ হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। গানটা মনে পড়ে না, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি, একজনের পতাকা যদি নেমে যায় আর একজন তাকে তুলে নেবে। তো এই যে কনকলতা বড়ুয়া, একে আমরা মনে রাখবো আরেকজনকে, তার নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। তার কথা আপনারা সকলে জানেন, তার নাম আপনারা সকলেই শুনেছেন। এইবার আমরা চট্টগ্রামের দিকে যাই। প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের মেয়ে, লেখাপড়া করে, খুব ভালো, লেখাপড়ায় খুব ভালো, মেধাবী ছাত্রী। কিন্তু যে মানুষটা মেধাবী, সেই মানুষটা তো কেবলমাত্র নিজের যে পড়াশোনার ছোট্ট গণ্ডিটা, সেই গণ্ডিটার মধ্যে, সিলেবাসের মধ্যে আটকে থাকতে পারে না। তার তো তার বাইরের যে বাস্তব জগৎ যেটাকে বলে, সেই বাস্তব জগৎ সম্পর্কে তো তার একটা আন্দাজ হয়, তার একটা ধারণা হয়, তার একটা বিশ্বাস হয়, এবং একটা আবেগ তৈরি হয়। আমার দেশ পরাধীন, তখন ধরুন 1930-এর দশকের কথা, আমার দেশ পরাধীন। মাস্টারদা সূর্য সেনের সঙ্গে এই প্রীতিলতার যোগাযোগ হলো, এবং প্রীতিলতা তার যে তেজ, তার যে বুদ্ধি, তার যে মেধা, এই সমস্ত দিয়ে মাস্টারদার খুব প্রিয় হয়ে উঠলেন। ইংরেজদের অত্যাচার, ইংরেজদের দেওয়া বঞ্চনা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে তো কোথাও একটা গর্জে উঠতে হবে। তা ঠিক করা হলো যে ওখানে পাহাড়তলিতে একটা ইউরোপিয়ান ক্লাব আছে, সেই ক্লাবটাকে আক্রমণ করব। সেই ক্লাবে সব সাহেব সুবরা আসে, তারা নানা রকম নাচ গান হই হল্লা ইত্যাদি ইত্যাদি করে, ক্লাব বলতে যেটা বোঝায় আর কি। তো সেইখানে গিয়ে আমরা রাতের বেলা আক্রমণ করব। তারিখটা হচ্ছে 24শে সেপ্টেম্বর, গভীর রাত। প্রীতিলতা এই দলে আছেন, এবং ভেবে দেখুন, হযরত মহলের মতন বিপ্লব সংগঠিত করার কাজে নয়, মাতঙ্গিনী হাজরা বা কনকলতা বড়ুয়ার মতন করে পতাকা নিয়ে মিছিলে এগিয়ে যাওয়া নয়, একটা পরিষ্কার একটা ব্রিটিশ ক্লাব, সেই ক্লাবটাকে আক্রমণ করা, সৈন্যবাহিনীর মতন করে আক্রমণ করা, মিছিল করা নয়। আমি মিছিল যারা করেছেন তাদের ছোট করবার আপনারা বুঝতেই পারছেন, কোনো কোনো কারণই নেই, কিন্তু এটা প্রত্যক্ষ যুদ্ধ তো। কিন্তু প্রীতিলতা পুরুষের ছদ্মবেশে যাচ্ছেন, অন্যরাও সব আছেন, টের পেয়ে গেছে এইবার উল্টো দিক থেকে আক্রমণ আসছে, এবার এরা পালাচ্ছে, উল্টো দিক থেকে গুলি করছে। সেই গুলি প্রীতিলতার গায়ে লেগেছে,
প্রীতিলতা আহত হয়ে পড়ে গেছেন। কি করে যাবে? পাহাড়ি রাস্তা ধরে ওই রকম করে ওই আহত অবস্থায় যাওয়া সম্ভবই নয় কিছুতেই। কি করা হবে? প্রীতিলতা বললেন তুমি চলে যাও, পুলিশের হাতে আমি ধরা পড়ব না। সঙ্গে করে পটাশিয়াম সায়ানাইড রেখেছিলেন, মারাত্মক বিষ। এক মুহূর্তের মধ্যে শেষ। ধরা দেব না, কিছুতেই ধরা দেব না। প্রীতিলতা ওয়াদ্দেদার। মাত্র কয়েকজনের কথা বলতে পারলাম আপনাদের, আরো অনেকে বাকি থেকে গেলেন, অনেকে অনেকে অনেকে। মেয়েরা ঘর সংসারের কাজ করবে, এটাই তো আজকের দিনে মেয়েদের চেহারাটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে তো এটাই মোটামুটি নিয়ম ছিল। সেই অবরোধ ভেঙে এরা বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে এসেছিলেন একটা বড় আবেদনের ডাকে, একটা বড় কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করবার যে ভেতরের প্রেরণা, সেই প্রেরণায়। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার এই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার এই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজি? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।